প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি নতুন পর্ব। এই পর্বে আমার ঐতিহাসিক গবেষণাধর্মী উপন্যাস মালিমিলের আখ্যান পাঠ করে যাব। এই উপন্যাসটি ধারাবাহিক দৈনিক প্রান্তজ্যোতিতে 2 বছর প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে আসামের বিখ্যাত প্রকাশক নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশ করেছে এক বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে 2001 খ্রিস্টাব্দে। মূলক অনুষ্ঠানটি আন্তর্জাতিক স্তরে সম্প্রচার করেছিল NRB News.com। তাছাড়াও বইটি বিভিন্ন পত্রপত্রিকায় আলোচিত হয়েছিল। যেহেতু বরাক উপত্যকার জনজীবনকে তুলে ধরতে এবং বরাক উপত্যকার জীবন চর্চার উপর উপন্যাসটি, তাই অনেকেই বইটি সংগ্রহ করতে চেয়েছেন। বিশেষত প্রবাসীরা এই উপন্যাসটি উৎসাহ নিয়ে যোগাযোগ করেছিলেন। আমি বইটি অনেকজনের কাছে প্যাকেট পাঠিয়েছিলাম, কিন্তু বইটি ফেরত আসে। আন্তর্জাতিক আইনে আমি বইটি পাঠাতে পারিনি, তাই অনেকে অনুরোধ করেছেন এটি ধারাবাহিক পাঠ করার জন্য। তাদের অনুরোধে বইটি উপন্যাসটি আগামী 21শে মার্চ আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবসেই পাঠ আরম্ভ করব। সেদিন থাকবে মহাপর্ব। কারণ এই উপন্যাসের যে অন্যতম প্রধান চরিত্র কবি ভূপেনের বাচস্পতি, তিনি এই অঞ্চলের প্রথম পুঁথিলেখক। তাকে কেন্দ্র করে এই উপন্যাসটি আলোচিত হয়েছে এবং এগিয়ে গেছে। তাই এই অঞ্চলের প্রথম পুঁথিলেখক ভূপেনের বাচস্পতির সম্মানার্থে আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবসেই মহাপর্বের সূচনা হবে, আরম্ভ হবে। আর খানিকটা প্রাক কথন হিসেবে তুলে ধরছি। আমার উপন্যাসের ভূমিকা লিখেছিলেন, অর্থাৎ প্রকাশ নিবেদন লিখেছিলেন প্রকাশিকা, কবি, সম্পাদক মিতা দারপুকাস্ত। একটি সমৃদ্ধ নিবেদন ছিল। বইটি প্রচ্ছদ করেছেন আন্তর্জাতিক খ্যাত চিত্রকর রাজর্ষি দাস। তিনি জন্মসূত্রে হাইলাকান্দির এবং বইটি 2001 খ্রিস্টাব্দে প্রকাশ হয়েছিল। অনেকে যোগাযোগ করতে চেয়েছেন, আমি তাদের যোগাযোগ টেলিফোন নাম্বার দিচ্ছি। নতুন দিগন্ত প্রকাশনীর সরাসরি যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 9435373614 এবং আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন 9706307352 অর্থাৎ 9706307352। বইটির পরিবেশনের দায়িত্ব ছিল বেলাভূমি শিল্পকলা পরিষদ। বইটির পরিবেশনের দায়িত্ব ছিল বেলাভূমি শিল্পকলা পরিষদ। বইটি উৎসর্গ করেছি আমি আমার অনুজ ভ্রাতা অশোক কুমার দাস ও ভাতৃবধূ সতী দাস, অসীম কুমার দাস ও ভাতৃবধূ সেবা দাস, বোন শুক্লা দাস ও ভগ্নিপতি জগদীশ দাস, বোন সুব্রা দাস ও ভগ্নিপতি বিনয় দাস, আমার পত্নী নীলিমা দাস, কন্যা নন্দিতা, অনন্যা, দেবলীনা এবং জামাতা সৌরভ দাস ও সৌরভ চন্দ্রকে আমি আজ কিছু কথা বলে যাচ্ছি। ভূমিকার লিখেছেন প্রকাশিকা, অত্যন্ত সমৃদ্ধ তার আলোচনাটি ছিল। এটা অনেক পত্রিকা পুনর্মুদ্রণ করেছে। প্রাককথন হিসেবে আমি পড়ে নিচ্ছি। প্রাককথন যা ছিল আমার লেখা, এটা শুনে হয়তো দর্শকরা কিছুটা উপলব্ধি করতে পারবেন, তাই পড়ে নিচ্ছি। আগামী মহাপর্ব থাকছে 21শে মার্চ আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবস থেকেই। মূলত
পাঠ আরম্ভ হবে। অনেকেই দেশে বিদেশে জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন, তাই তাদের অনুরোধে পাঠ আরম্ভ করছি। 21শে মার্চ আন্তর্জাতিক বিশ্ব কবিতা দিবসে আজ প্রাককথনের পড়ে নিচ্ছি, সেটা আমারই লেখা। মালিনী বিল বা মালিনী আখ্যানকে মূলত কাছারি রাজাদের উত্থান পতনের নানান দ্বন্দ্ব সংঘাতের ভেতর দিয়ে উপস্থাপিত করা হয়েছে। ইতিহাসের প্রেক্ষিতে মালিনীকে রূপান্তরিত করা হয়েছে সত্যি ঘটনার সঙ্গে কল্পনা রঙে রঞ্জিত করে টেনে এনে এক যন্ত্রণা আবেগ, ভালোবাসা আর অভিমানের আলপনায় আঁকা হয়েছে। কাছারি ইতিহাসে মিথ আর কিংবদন্তিকে এই উপন্যাসে নানাভাবে ব্যবহার করা হয়েছে। ঘটনা কাল এমন এক সময় যখন কাছারি রাজা তাম্রধ্বজ নারায়ণ শত্রু দ্বারা বেষ্টিত। ঘটনা বর্তে সেই সময়েই কাছারি নৃপতিদের উল্লেখযোগ্য হিরণ্ময় অধ্যায়। কাছারিরা নিজেকে ডিমাসা জাতি বলে পরিচয় দেয়। ডিমাসা অর্থাৎ বৃহৎ নদীর সন্তান, দুই জল মা, বৃহৎ ছায়া সন্তান তাদের ভাষায়। আরে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে 16শ শতাব্দীর প্রথমার্ধে কয়েক বছর এরা ডিমাপুরে রাজত্ব করেছেন। তারা 400 বছর ডিমাপুরে রাজত্ব করেছিলেন বলে কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন। তারপর তারা নানা যুদ্ধ সংঘাতে কুড়ো চক্রান্তে বাধ্য হয়ে মাইবং চলে আসেন। জনশ্রুতি 16শ শতাব্দীর মধ্যভাগ মহানদীর তীরবর্তী মাইবঙ্গে কাছারি রাজারা রাজত্ব করেছিলেন। বহু শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্য মাইবাংয়ের এই দুর্গম স্থানে কাছারিরা রাজ্যপাল স্থাপন করেছিলেন। যুদ্ধ বিগ্রহ, ষড়যন্ত্র কাছারি রাজাদের গলার মালা হয়ে রয়েছে। কখনো বিদ্রোহ, কখনো বা অন্তর্কলার ভেতর দিয়েই সময়কালের সীমানা ডিঙ্গিয়ে কখন যে এরা এসেছিলেন বরাক উপত্যকার খাসপুরে। তাদের মাতৃধর্ম থেকে এরা হয়তো হিন্দু, যাগ যজ্ঞ, বলিয়ার, হিংসতার সঙ্গে প্রেম, ক্রূরতার সঙ্গে ভালোবাসা, এই সব রোমাঞ্চকর রোমহর্ষক ঘটনাবলী সাক্ষী রয়েছে এই আলাহারুদের বরাক তথা বড়বক্ত নদীও। মহানদী সৌধরের মতো তার সঙ্গী সাক্ষী হয়ে রয়েছে। 1700 খ্রিস্টাব্দের আহমদের আক্রমণে মাইবং ধ্বংস হওয়ার পর কাছারি বালকরা সুদর্প নারায়ণ ও রাজমাতা চন্দ্রবা দেবী প্রায় বাধ্য হয়ে খাসপুরে চলে আসেন। পরবর্তী সময়ে খাসপুরে স্থায়ীভাবে আসার বাসনা থাকে, কারণ তাদের পারিবারিক কলহ ছিল জন্তিয়া রাজাদের সঙ্গে। আবার আমরা তাদের শত্রু, তাই তাম্রধ্বজ নারায়ণের মৃত্যুর পর রাজমাতা চন্দ্রবা দেবী বালক পুত্র সুদর্প নারায়ণকে নিয়ে এক নিরাপদ স্থান খুঁজছিলেন। খাসপুর ছিল সেই দিক থেকে অনেকটা নিরাপদ আশ্রমে। আসলে সুদর্প নারায়ণকে সামনে রেখে রাজমাতা চন্দ্রবা দেবী রাজকাজ পরিচালনা করেছিলেন। এই মালিনী বিলের আখ্যান উপন্যাসে টুকরো টুকরো রঙিন পালকের মতো নানা ঘটনা প্রসঙ্গ নানা সময় এসেছে। কাছারিরা নিজেদের দ্বিতীয় পাণ্ডব ভীমের বংশধর এবং হিরণ্যবশ বলে গর্বিত হতেন। অতীতে রাজা অমাত্য বা নাগরিকদের বিনোদন বলতে ছিল কবিরাই। প্রত্যেক রাজসভার রাজানুকূল্যে কবিরা তাদের সৃজনশীল রচনা করে গেছেন বা সাহিত্যের ইতিহাসে মহামূল্যবান সম্পদ হয়ে রয়েছে। কাছারি রাজ পরিবার তা থেকে ব্যতিক্রম নয়। কাছারি রাজকবি পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি তার মহামূল্যবান বরাক উপত্যকার প্রথম বাংলা পুঁথি নারদীয় সমৃত রাজমাতা চন্দ্রবা দেবীর আনুকূলে লেখেন। মালিনী বিলের আখ্যান উপন্যাসে কাছারি রাজকুলের ইতিহাস, ধর্ম, ঐতিহ্য, পরম্পরা, মালিনীর প্রেম, হিংস্রতা, আবেগ, ভালোবাসা, দেবী রণচণ্ডী দৈববাণী, কামিনী অভিসম্পাদ এবং রাজনীতির ক্রূরতা টুকরো টুকরো অ্যালবামে জীবন্ত চালছবির মতো উপস্থাপিত হয়েছে। এই উপন্যাসের সূত্র হিস্ট্রি অফ আসাম, স্যার এডওয়ার্ড গেট, বৃহৎ বঙ্গ দীনেশ চন্দ্র সেন, কালচার অ্যান্ড ব্রিটিশ রুল ইন নর্থ ইস্ট ইন্ডিয়া জে.কে. ভট্টাচার্য ইত্যাদি গ্রন্থ থেকে
তথ্য নিয়েছি এবং অনেকের সঙ্গে আলোচনা করে তথ্য নিয়েছি। ডিমাপুর থেকে কাশপুর পান্নাবল রায়, কাছাড়ের ইতিবৃত্ত উপেন্দ্র কুমার গুহ, ভূপেন্দ্র বসুপতি, মহাবলবান বরাক উপত্যকার প্রথম বাংলাপতি নাদির সমৃত সম্বোধনা ডক্টর অমলেন্দ্র ভট্টাচার্য, কাছাড়ের রাজা দণ্ডবিধি সম্বোধনা ডক্টর অমলেন্দ্র ভট্টাচার্য, বরাক উপত্যকার 12 মাসের গান সম্বোধনা ডক্টর অমলেন্দ্র ভট্টাচার্য, গবেষণা গ্রন্থ ডিমাসা সকলে গীতমাত নগেন্দ্রচন্দ্র বড়ুয়া, অসমের সংস্কৃত ইতিহাস যতীন্দ্র কুমার বরভাঞ্জি প্রভৃতি গ্রন্থ থেকে তথ্য ব্যবহার করেছি। উপন্যাসে বরাক উপত্যকার বিভিন্ন ঐতিহাসিক গবেষক, সংস্কৃতিকর্মী, সাংবাদিক ও সংগঠকদের সঙ্গে আলোচনা ক্রমে এই উপন্যাস মালিনী মিলের আখ্যান লিখেছি। যদিও সংশোধন প্রয়োজন হয় কিংবা কোনো ত্রুটি ধরা পড়ে পরবর্তী কোনো এক সময় তা শুদ্ধ ও সংশোধন করে পরবর্তী সংস্করণ প্রকাশ করব। উপন্যাসের আঙ্গিক হিসেবে উত্তরাধুনিক ইতিহাস ভিত্তিক ঔপন্যাসিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গজেন্দ্র কুমার মিত্রের কিংবা প্রমোদনাথ বিশির লেখার ধরন, উপস্থাপনা এবং আঙ্গিক লেখা হয়েছে। চরিত্রের সংলাপগুলি রাজকর্মচারী, আমায়ত্তা, রাজা, রাজপুরোহিতের ভাষা ইতিহাসের উপাদান নির্ভর, কিন্তু গ্রামবাসী ও প্রজার ভাষা সিলেটীয় উপভাষা কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। মালিনী মিলের আখ্যান উপন্যাস লিখতে আমাকে উৎসাহিত করেছেন বর্ষিয়ান দৈনিক প্রান্তজ্যোতির সম্পাদক পরেশ কুমার দত্ত মহাশয়। তার নিরন্তর প্রেরণায় আমি এই অঞ্চলের ইতিহাসের নানান তথ্য বিভিন্ন গ্রন্থ থেকে খুঁজে খুঁজে লিখেছি। দৈনিক প্রান্তজ্যোতি পত্রিকা 2009 সালের 26শে জানুয়ারি থেকে প্রতি রোববারে ধারাবাহিকভাবে 2 বছর অধিক সময় থেকে নিয়মিত প্রকাশিত হয়েছে। পাঠকের অনুরোধে প্রতি সংখ্যায় থাকত পূর্বকথার মালিনী মিলের আখ্যান নানান প্রসঙ্গের সূত্রগুলো, কিন্তু প্রকাশিত গ্রন্থে বিস্তারিতভাবে প্রসঙ্গের সূত্রগুলি গ্রন্থিত করা হয়নি। কৃতজ্ঞতা স্বীকার করছি বর্ষিয়ান সাংবাদিক পরেশ দত্ত মহাশয়ের কাছেও, কারণ তিনি চাপ না দিলে এই উপন্যাস আমার পক্ষে লেখা সম্ভব হয়ে উঠত না। সেই সঙ্গে দৈনিক প্রান্তজ্যোতির প্রতিষ্ঠানের সকল কর্মীদের প্রতিও রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তারা নানা সময়ে আমাকে এই উপন্যাস প্রকাশ করতে উৎসাহিত করেছেন। বিশেষত দৈনিক প্রান্তজ্যোতি রোববারে পাতার দায়িত্বে থাকা নিবেদিতা চৌধুরীর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। দৈনিকে উপন্যাসটি প্রকাশের সঙ্গে সঙ্গে ডিমাসা সহ নানা ভাষাভাষী লোক উপন্যাসটি গ্রন্থিত ফর্মে প্রকাশ করার জন্য আমাকে অনুরোধ করেছেন। এতে প্রাণিত হয়েছি। এ পশ্চাতের ব্যাপারে নানান ব্যস্ততা ভেতরও দিল্লি থেকে শিল্পী রাজশ্রী দাস প্রচ্ছদ করে দেওয়ায় তার কাছে আমার কৃতজ্ঞতা রইল। প্রচন্ড আন্তরিকতার সঙ্গে নতুন দিগন্ত প্রকাশনী মালিনী মিলের আখ্যান উপন্যাসটি প্রকাশের দায়িত্ব নেওয়ার এই প্রতিষ্ঠানের কর্ণধার মিতা দাসপুরকাশের কাছেও আমার ঋণ থাকলো। এই প্রতিষ্ঠানের সকল কর্মীর আন্তরিক ব্যবহার আমাকে মোহিত করেছে। আশুতোষ দাস, হাইলাকান্দি।